150 জনের এক আইরিশ আর্মি টিম শান্তি রক্ষার মিশনে পাড়ি জমায় আফ্রিকার কঙ্গো দেশে, যেখানে ইউরেনিয়াম মাইনিং নিয়ে চলছিল এক ভয়ানক সিভিল ওয়ার। তবে এই সৈন্যরা ছিল একদম নুব, মানে অনভিজ্ঞ, যাদের কোনো ধরনের সম্মুখে যুদ্ধের কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু সেই দেশে গিয়ে তারা এমন এক যুদ্ধে ফেসে যায় যেখান থেকে তাদের জীবন নিয়ে বেঁচে ফেরার চান্স খুবই ক্ষীণ। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল তা জানতে হলে আজ তোমাদের দেখতে হবে দ্য সিজ অফ জোথভেল মুভির এক্সপ্লেনেশন। খুবই চমৎকার আর একদম রিয়েলিস্টিক ভাইবের এই মুভি সত্যিই অসাধারণ হতে চলেছে। তাই আমিও আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই যুদ্ধের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় কঙ্গের প্রধানমন্ত্রী ললম্বে তার গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ সেখানে কিছু সশস্ত্র বাহিনী এসে তার গাড়ি বহরের উপরে হামলা করে বসে। তারা রকেট লঞ্চার দিয়ে অনেকগুলো গাড়িকে মুহূর্তে উড়িয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই প্রধানমন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়। ললম্বেকে ধরে তার একটি ঘরের পিলারের সাথে বেঁধে রাখে। সেই সময় তার সাথে দেখা করতে আসে একজন আফ্রিকান আর একজন ইউরোপিয়ান লোক। সেই আফ্রিকান লোকটার নাম জেনারেল জম্বে। ললম্বে তাকে বলে, আমার দেশের মাটির নিচে যে সম্পদ আছে সেগুলো শুধুমাত্র আমাদের নিজেদেরই, এগুলোর উপর অন্য কোনো দেশের কোনো ধরনের অধিকার নেই। এই কথাগুলো বলার পর তাকে সেখানেই মাথায় গুলি করে হত্যা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে হত্যার পর কঙ্গের সবচেয়ে সম্পদশালী রাজ্য কাটাঙ্গার দখল চলে যায় জেনারেল জম্বের কাছে। এরপর 1961 সালে পুরো দেশে শুরু হয় ভয়ানক দাঙ্গা হাঙ্গামা আর সিভিল ওয়ার। তাই এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কঙ্গোতে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ সেখানে একটি শান্তিরক্ষী মিশন চালু করার সিদ্ধান্ত নেয়। মিশন পরিচালনা করার জন্য সকল দায়িত্ব দেওয়া হয় কনর ক্রুজ ও ব্রায়ান্সকে, যিনি একজন আইরিশ নাগরিক এবং জাতিসংঘের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি আয়ারল্যান্ড থেকে একটি সৈন্যদল সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা দিয়ে সেটা সবাইকে জানিয়ে দেন। যে দলটাকে বেছে নেওয়া হয়েছে তারা আগে কখনো যুদ্ধে যায়নি। তাই এই মিশনের কথা শোনার পর তাদের সবার মধ্যে একটি কৌতূহল আর উদ্দীপনা কাজ করতে শুরু করে, কারণ প্রতিটি সৈনিকের কাছে রিয়েল ব্যাটেল ফিল্ডে যাওয়া এক প্রকার গর্ব ও থ্রিলের বিষয়। আর এই পুরো সৈন্যদলের কমান্ডারের হিসেবে দায়িত্ব দেওয়া হয় কমান্ডেন্ট কুইনল্যান্ডকে। দায়িত্ব পাওয়ার পর কুইনল্যান্ড প্রথমে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। সে তার স্ত্রীকে আবেগের সাথে বিদায় জানায়, কারণ এই মিশন থেকে সে আর ফিরে নাও আসতে পারে। এদিকে প্রত্যেকটা সৈন্যকে মিশনে যাওয়ার আগে ভ্যাকসিন নিতে হবে, কারণ কঙ্গোতে তাদের জন্য এক সম্পূর্ণ নতুন পরিবেশ অপেক্ষা করছে, যেখানে প্রচুর রোগ ব্যাধি আক্রমণ করতে পারে, বিশেষ করে ম্যালেরিয়া তার মধ্যে অন্যতম। সেই টিকাগুলো দেওয়া হয় তাদের ঠিক জায়গা মতো, আর সেটা দেওয়ার সময় তাদের চেহারার যে অবস্থা ছিল তা ছিল অস্থির। তো যাই হোক, সবাই এরপর মিশনে যাওয়ার জন্য রেডি হয়। তাদের পরিবারের সদস্যরা তাদেরকে বিদায় জানায়। রওনা হওয়ার আগে কমান্ডার কুইনল্যান্ড সবার উদ্দেশ্যে ভাষণ দেয়। কুইনল্যান্ড তার ভাষণে বলে, আয়ারল্যান্ড থেকে এর আগেও শান্তি রক্ষা মিশনে 9 জন শহীদ হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তাই পুরো পৃথিবী আর কোনো নতুন যুদ্ধ দেখতে চাইছে না। এর জন্য সে সবাইকে জানায় পরিস্থিতি আমাদেরকে এমন ভাবে ডিল করতে হবে যাতে আর কোনো নতুন যুদ্ধ না বাধে। এই সৈন্য দলের কেউ আগে কোনোদিন যুদ্ধ করেনি, তাই যুদ্ধক্ষেত্রে তাদের সাহসের সর্বোচ্চ পরিচয় দিতে হবে। তখন সেনারাও ব্যাপক উদ্যমে তার কথার সাথে সায় দেয়। এদিকে জেনারেল জম্বে কিন্তু এই শান্তি রক্ষার মিশনটাকে একবারেই ভালো চোখে দেখছে না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে কাটাঙ্গার মাটির নিচে থাকা সম্পদগুলো মাইনিং করে ফ্রান্স, বেলজিয়ামের মতন উন্নত দেশগুলোর কাছে বিক্রি করা। সে এক প্রেস ব্রিফিং এ সরাসরি ইউএনএ কে হুমকি দেয় যে যদি কেউ তাদের দেশের ইন্টারনাল বিষয়ে নাক গলায় তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলও এই ব্যাপারটা ভালোই বুঝতে পারছিলেন যে কঙ্গের এই সম্পত্তি নিয়ে একটি যুদ্ধ বেঁধে যেতে পারে। তাই তিনি কনরকে নির্দেশ দেন কঙ্গে গিয়ে সেনাদের লিড করতে। তার কথা মতো কনরও সেখানে যেতে রাজি হয়। অন্যদিকে জেনারেল ভীষণ চিন্তায় পড়ে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে ফোন করে বলে তার কাছে কিছু সৈন্য পাঠাতে, যাতে এই ইউএন কে তারা আটকাতে পারে। প্রেসিডেন্টও তার কাছে সৈন্য পাঠাতে রাজি হয়, যারা মাইনিং ওয়ার্কার হিসেবে ছদ্মবেশে কাজ করে যাবে। এর বিনিময়ে জম্বে কথা দেয় যে সে ফ্রান্সের মাইনিং কোম্পানিগুলোকে তার রাজ্যে কোনো ধরনের বাধা ছাড়াই মাইনিং করতে দেবে। অন্যদিকে কনর ও ব্রায়ান্স পৌঁছে গেছে কাটাঙ্গাতে। সেখানে জেনারেল ম্যাকেন্টি তাকে স্বাগত জানায়, যে কিনা আইরিশ পিসকিপারদের কমান্ডার ছিল। কনর প্রথমে একটি বৈঠক করে, আর এই বৈঠকে তার সাথে উপস্থিত ছিল এক ইন্ডিয়ান জেনারেল। সেই মিটিং এ কনর ডিসিশন নেয় যে জম্বের দখল করা গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগে দখল মুক্ত করতে হবে। তাই প্রথমে ইন্ডিয়ান কিছু শান্তিরক্ষা বাহিনীকে একটি রেডিও স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের কাজ হবে জম্বের লোকদের দখল থেকে এই স্টেশনকে মুক্ত করা। এরপর ধীরে ধীরে অন্য জায়গায় তারা অপারেশন চালাবে। এদিকে আইরিশ সোলজাররাও উপস্থিত হয় কঙ্গের জেডভেল নামক একটি স্থানে।
এইখানে তাদেরকে একটি কম্পাউন্ড দেওয়া হয়েছে। কমান্ডেন্ট কুইলেন পুরো জায়গাটি ঘুরে বুঝতে পারে এই কম্পাউন্ডের চারিদিক পুরোটাই খোলা, একটি মাঠের মতন জায়গা, আর চারিদিকে কেবল ঘাস আর বন। তাদের একমাত্র আশ্রয় হিসেবে আছে একটি বিল্ডিং, যেটা তাদের সেফ হাউস হিসেবে ব্যবহার করতে হবে। কোনো শত্রু চাইলেই যে কোনো দিক থেকে সহজেই তাদের উপর অ্যাটাক করতে পারে। তাই কমান্ডার সেখানে কিছু বাংকার খোদাই করার নির্দেশ দেয়, যাতে শত্রুরা এলে সেখানে তারা আশ্রয় নিয়ে তাদের মোকাবেলা করতে পারে। বাংকার খোঁড়ার সময় হঠাৎ একজন লক্ষ্য করে দূর থেকে কেউ তাদের উপর নজর রাখছে। কুইলেন এসে সেদিকে দেখতে গেলেই লোকটি সেখান থেকে চলে যায়। বোঝাই যাচ্ছে ইতিমধ্যে পুরো শহর তাদের উপরে নজর রেখে চলেছে এক অজানা উদ্দেশ্যে। কুইনলেন এরপর তার সহকারী সার্জেন্টকে নিয়ে তাদের সেফ হাউসের রসদ পরীক্ষা করতে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে তাদের জন্য যে অস্ত্রশস্ত্র রাখা আছে তা বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। এছাড়াও তাদের খাবার সংগ্রহ আছে মাত্র 2 দিনের। এইগুলো দেখে কুইলেন বুঝতে পারে এই খাবারে তাদের চলবে না। তা সে লোকাল ফুড স্টোরে যায় খাবার কিনতে। সেখানে থাকা এক ইউরোপিয়ান দোকানদারের কাছে সে একটি ভালো বারের ঠিকানা চায়। সেই মহিলাটি তাকে জানায় এখানে তার পছন্দের বার সে খুঁজে পাবে না, কারণ কেউই তাদের এখানে পছন্দ করছে না। মহিলা তাকে আরো জানায় সাবেক প্রধানমন্ত্রী ললম্বে এখানকার সব মাইনিং কোম্পানিগুলোকে উচ্ছেদ করে সম্পদগুলো নিজের দেশের কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু তার নিজের দেশের লোকেই তার পক্ষে ছিল না। এই কারণে তাকে প্রাণ হারাতে হয়। তখন এই সব কথা শুনে কুইলেনের মন খারাপ হয়ে যায়। সে মহিলাকে বিদায় জানিয়ে একটি বারের দিকে রওনা দেয়। কুইনলেন তার 2 সহকারী সার্জেন্টকে নিয়ে একটি বারের মধ্যে ঢোকে। সেখানে তাদের জন্য 3 বোতল বিয়ার অর্ডার করে। তখন সেখানে থাকা একজন তাকে ড্রিঙ্কের অফার করে বসে। তার নাম রিন ফলকাস। সে একজন ফ্রান্সের সোলজার। দুজনের কথা বলার মাঝেই তারা বুঝতে পারে তারা আসলে একে অপরের শত্রু। কুইনলেন এখানে যে মাইনিং কোম্পানিগুলোকে উচ্ছেদ করতে এসেছে, রিন তাদের হয়ে কাজ করছে। রিন কুইলেনকে তারা কখনো যুদ্ধে যায়নি বলে তাদের উপহাস করতে থাকে। কুইলেনও রিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2 সপ্তাহের মধ্যে ফ্রান্স জার্মানিদের দখল করা নিয়ে খোঁচা দিতে থাকে। আর এখান থেকেই তাদের দুজনের মধ্যে শুরু হয় রাইভেলারি। কুইলেন রিনকে ড্রিঙ্কস করার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের কম্পাউন্ডের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে কুইলেন সার্জেন্ট জ্যাককে আদেশ দেয় এলিজাবেথ ভিলে গিয়ে কর্নর আর জেনারেল ম্যাকেন্টির সাথে দেখা করতে, কারণ কুইলেন বুঝতে পারছে এই জায়গা তাদের জন্য সেফ না, আর তাদের কাছে যে সৈন্য আছে সেটাও যথেষ্ট নয়। জ্যাক তার কথা মতো সেখান থেকে গাড়ি নিয়ে রওনা দেয়। কুইলেন এখানে আসার পর থেকে তার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ করেনি, তাই সে নিজের স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য একটি বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে সে বাড়ির মহিলার কাছে সাহায্য চায় একটি ফোন কল করার জন্য। সেই মহিলাও একজন ইউরোপিয়ান। কুইনলেন ফোন করে তার স্ত্রীর সাথে কথা বলা শেষে সে মহিলাকে ধন্যবাদ জানায়। সেই মহিলাটি জানায় তার স্বামীও এখানকার মাইনিং কোম্পানির লোকদের হাতে নিহত হয়েছিল। জাদোভিলে কিছু খনি আছে যেগুলোতে বিশাল পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে। কোম্পানিগুলো এই ইউরেনিয়াম উত্তোলন করে উন্নত দেশগুলোর কাছে বিক্রি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর আমেরিকা যেই অ্যাটম বোম ফেলেছিল সেটা যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামগুলো এই খনি থেকে এসেছিল। কুইনলেন মহিলার কথা শুনে আর তার স্বামীর জন্য দুঃখ প্রকাশ করে এবং তার সাহায্যের জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সার্জেন্ট কুইনলেনের কথা মতন কনর আর ম্যাকেন্টির সাথে দেখা করে। সে কুইনলেনের কথাগুলো তাদের জানায়, কিন্তু কনর তার কোনো কথায় গুরুত্ব দেয় না। কনর তাকে জানায় কুইনলেন শুধুই চিন্তা করছে, কেননা মাইনিং কোম্পানির ফোর্স কখনোই পিসকিপারদের উপরে অ্যাটাক করবে না। তাদের কাজ শুধুমাত্র মাইনের নিরাপত্তা রক্ষা করা। তাদের সাথে আলাপ করা শেষে সার্জেন্ট ফিরে আসে। জ্যাকেট সেখান থেকে ফিরে আসতে আসতে রাত হয়ে যায়। দেখা যায় সব সৈন্যরাই শুয়ে পড়েছে আর নিজেদের মধ্যে মজা করছে, কিন্তু কুইনলেনের চোখে মুখে কোনো ঘুম নেই। সে তার সৈন্যদের নিরাপত্তার কথা চিন্তা করছে। সার্জেন্ট এসে তাকে কনরের সব কথাগুলো জানায়। কুইনলেন প্রচন্ড বিরক্ত হয়ে বলে কনরের চিন্তা ভাবনা একদম ফালতু। এখন যদি আমাদের উপর কোনো অ্যাটাক আসে তাহলে এই দায় কে নেবে? পরের দিন সকালে কনরের কাছে এক বিশাল দুঃসংবাদ আসে। সে জানতে পারে তারা যে প্ল্যান করে সেই রেডিও স্টেশন দখল করতে গিয়েছিল সেখানে ইন্ডিয়ান পিসকিপাররা 30 জন সিভিলিয়ানকে মেরে ফেলেছে। সে দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আর নিহত লাশদের নিয়ে যাওয়া হচ্ছে। এসব দেখে কনর প্রচন্ড রেগে যায় আর সাথে সাথে সে এটাও বুঝতে পারে যে এই ঘটনা প্রকাশ হলে পিসকিপারদের রেপুটেশন অনেক খারাপ হয়ে যাবে। তাই সে তার সহকারীকে আদেশ দেয় ইউএন এর রিপোর্টে এই ঘটনাকে ধামাচাপা দিতে। তবে এই ঘটনার পর ফ্রেঞ্চ মাইনিং কোম্পানি একদম নড়ে চড়ে বসে। তারা তাদের মাইনিং প্রোডাকশন ফোর্সের কমান্ডার রিনের কাছে নিজেদের প্রতিনিধি পাঠায়। এই লোকটাকে শুরুতে জেনারেল জম্বের সাথে আমরা দেখতে পেয়েছিলাম। লোকটা এসে রিনকে বলে পিসকিপাররা এলিজাবেথ ভেলের রেডিও স্টেশন আর গভর্নমেন্ট বিল্ডিং দখল করে নিয়েছে, আমাদেরকে এর যথাযথ জবাব দিতে হবে।
রিন তাকে আশ্বাস দেয় যে সে শীঘ্রই কিছু একটা করবে। পরের দিন সকালে পিসকিপাররা পুরো দল নিয়ে প্রতিদিনের মতো কম্পাউন্ডের ভিতরে তাদের জাতীয় সঙ্গীত গাইছিল। ঠিক তখনই বাইরে পাহারায় থাকা স্নাইপার বিল দেখতে পায় উল্টো দিক থেকে তাদের দিকে অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসছে এক বিশাল গাড়িবহর। সে চিৎকার করে সবাইকে ডাকে, কিন্তু ভিতর থেকে কেউ তা শুনতে পায় না। এমন অবস্থায় সে তার স্নাইপার রাইফেল দিয়ে শুট করে বসে টাওয়ারের ঘন্টায়, আর মুহূর্তে সেই ঘন্টা সাউন্ডে সবাই সাবধান হয়ে যায়। ততক্ষণে মাইনিং ফোর্সরাও তাদের কাছাকাছি এসে গোলাগুলি শুরু করে দেয়। তারা তাদের আর্ম ভেহিকল গুলো নিয়ে সেই কম্পাউন্ডের দিকে গুলি করতে করতে আগাতে থাকে। তখন কুইনল্যান্ড সবাইকে দ্রুত নিজের রাইফেল নিয়ে বাংকারে ঢুকে শত্রুদের অ্যাটাক করার নির্দেশ দেয়। সৈন্যরা ঘর থেকে বের হয়ে দ্রুত বাংকারে ঢুকে পড়ে আর বিপক্ষ দলের উপর ফায়ারিং করতে থাকে। স্নাইপার বিল তার নিখুঁত শটে একজন ড্রাইভারকে শেষ করে দিলে তার গাড়িটি উল্টে পড়ে। সেই গাড়িতেই ছিল কমান্ডার রিন। সে সেই গাড়ি থেকে নেমে গুলি করা শুরু করে দেয়। তখন কুইনল্যান্ড সার্জেন্ট জ্যাককে ডেকে বলে শত্রুরা দক্ষিণ দিক থেকে অ্যাটাক করতে পারে, তাই তাদের 10 জন সেরা সৈনিককে যাতে সেই দিকে নিয়ে যাওয়া হয়। সার্জেন্ট কুইনল্যান্ডের কথা মতো স্নাইপার বিল সহ 10 জনকে নিয়ে সেদিকে রওনা দেয়। ততক্ষণে সেই কম্পাউন্ড হয়ে উঠেছে এক মহা যুদ্ধক্ষেত্র। একদিকে 150 জন আইরিশ সোলজার আর অন্যদিকে ফ্রান্স ও কঙ্গের প্রায় 300 জন সোলজার। গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ পিসকিপারদের একজনের গা ছুঁয়ে একটি গুলি বের হয়ে গেলে সে আহত হয়। তবে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে এখন বুঝতে পারছে যুদ্ধ আসলে কি ভয়াবহ জিনিস। কুইনল্যান্ড এই অবস্থা দেখে আরো সৈন্য পাঠানোর জন্য বেইজে যোগাযোগ করে, কিন্তু সেখান থেকে জানানো হয় গতকালের এক মিশনের ফলে এই সৈন্যরা এখানে রিভেঞ্জ নিতে এসেছে। কুইনল্যান্ড পুরাই অবাক হয়ে যায় যে তাদের কোনো ইনফর্ম না করে কিভাবে তারা এমন একটা অপারেশন পরিচালনা করতে পারে। তারা যদি আগে থেকে জানিয়ে রাখতো অন্তত তারা প্রিপারেশন নিয়ে ব্যাকআপ নিতে পারতো। যাই হোক, বেস জানিয়ে দেয় কোনো ইউনিট ফ্রি নেই তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। এটা শুনে কুইনল্যান্ড ব্যাপকভাবে হতাশ হয় আর রাগান্বিত হয়ে পড়ে। এদিকে শত্রুরা তাদের উপর ক্রমাগত ফায়ারিং করে যাচ্ছে। কুইনল্যান্ডের আদেশ মতো সার্জেন্ট জ্যাক দক্ষিণ দিকে গিয়ে সৈন্যদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বিধিবাম সেদিক দিয়ে কোনো ধরনের সৈন্যকে তারা আসতে দেখতে পায় না। মানে এখানেও কুইনল্যান্ড তার কাঁচা বুদ্ধির প্রমাণ দিয়ে দেয় আসলে কারোরই তো এখানে যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। কথাই বলে না, বই পড়ে শেখা এক জিনিস আর রিয়েল ফিল্ডে কাজ করা অন্য জিনিস। ঠিক এই কাজটাই হয়েছে তাদের সাথে। তাই জ্যাক সেখানে কিছু সৈন্য রেখে বাকিদের নিয়ে আবারও আগের জায়গায় ফিরে যেতে থাকে। তবে ফেরার সময় তাদের একজন শত্রুপক্ষের গুলিতে আহত হয়ে পড়ে। এটা দেখে জ্যাক নিজের জীবন পরোয়া না করে শত্রুদের গুলির মধ্যেই তাকে নিজের কাঁধে তুলে নিয়ে বাংকারে পৌঁছে দেয়। এখন যেভাবেই হোক একটি বড় ধামাকা দেখাতে হবে এই শত্রুদেরকে। তাই সে এবার একটি হেভি মেশিন গান নিয়ে শত্রুদের উপর ব্যাপক হারে গুলির বৃষ্টি ছড়াতে থাকে। এর ফলে মুহূর্তে শত্রুদের অনেকেই টপাটপ মরা শুরু করে দেয়। এমন হেভি কাউন্টার অ্যাটাক দেখে রিন বুঝতে পারে সামনে আগালেই বিপদ। অবস্থা বেগতিক দেখে রিন তার ফোর্স নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটাই ছিল এই সোলজারদের জীবনের প্রথম যুদ্ধের বড় অভিজ্ঞতা। তবে কুইনল্যান্ড বুঝতে পারে যে আরো অ্যাটাক হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তাই সে সার্জেন্টদের নিয়ে পরবর্তী অ্যাটাকের জন্য পজিশন প্ল্যান করতে থাকে। সার্জেন্ট তাকে জানায় তাদের কাছে মাত্র 13,000 রাউন্ড গুলি আছে, যেটা একবারেই যথেষ্ট নয়। জরুরি ভিত্তিতে তাদের রিইনফোর্সমেন্ট দরকার। তাই কুইনল্যান্ড রেডিও অপারেটরের মাধ্যমে জেনারেল ম্যাকেন্টির সাথে যোগাযোগ করে। জেনারেল ম্যাকেন্টিকে সে জানায় তাদের জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। তখন সেখানে কনর এসে ম্যাকেন্টির কাছ থেকে ফোন নিয়ে নেয় আর কুইনল্যান্ডকে বলে আগের প্ল্যান অনুসারে কাজ করে যেতে। কিন্তু কুইনল্যান্ড তার এই কথা শুনে ভীষণ রেগে যায়। সে বলে আমি কি হাত দিয়ে ফাইট করবো নাকি? এমন রাগান্বিত অবস্থা শুনে কনরও তখন রেগে গিয়ে ফোনটি ম্যাকেন্টিকে দিয়ে দেয়। ম্যাকেন্টি তখন কুইনল্যান্ডকে জানায় তাদের সব সৈন্যরাই যুদ্ধের জন্য কাজ করে যাচ্ছে এবং কুইনল্যান্ডের কাছে পাঠানোর মতন এখন কেউই নেই। তবে 12 ঘন্টার মধ্যে একটি ব্যাটালিয়ন ফিরে আসার কথা। যদি তারা আসে তাহলে তাদেরকে জেট ভেলে পাঠানো হবে। এটা শুনে কুইনল্যান্ড কিছুটা শান্ত হয় আর সে তার সৈন্যদের চাঙ্গা রাখার জন্য কিছু হুইস্কির ব্যবস্থা করতে বলে। এদিকে রিনো তার সৈন্যদের নিয়ে পরবর্তী অ্যাটাকের প্ল্যান করা শুরু করে। সে সবাইকে জানায় তাদের বলা হয়েছিল পিসকিপাররা আনপ্রিপেয়ার্ড, তাই তারা কম সংখ্যক সৈন্য নিয়ে গিয়েছিল। পরের বার সে আরো বেশি সংখ্যক সৈন্য নিয়ে পুরো দমে আবারও অ্যাটাক করবে। পরের দিন সকালে কনর টিভিতে দেখতে পায় জেনারেল জম্বে রেডিও স্টেশনের হামলার ব্যাপারে ভাষণ দিচ্ছে। কনর সেটা দেখে তার সহকারীকে ডেকে পাঠায় আর বলে সে জম্বের সাথে একটি প্রাইভেট মিটিং করতে চায়।
এদিকে কুইনল্যান্ড আর তার দলের সৈন্যরা পরের দিন সতর্কভাবে চারিদিকে নজর রাখছিল। হঠাৎ তারা বাইনোকুলার দিয়ে দেখতে পায় সামনের দিক থেকে আবারও হামলাকারীরা ধেয়ে আসছে। এবার তাদের সাথে আছে একজন সাদা স্যুট পরা লোক। এই সেই লোক যে প্রেসিডেন্টের হয়ে বড় পদে কাজ করছিল। আইরিশ সোলজাররা দ্রুত বাংকারের ভিতরে ঢুকে পজিশন নেওয়া শুরু করে। দুপক্ষের মধ্যে আবারও শুরু হয় তুমুল লেভেলের গোলাগুলির মাঝখানে কুইনল্যান্ড বিল্ডিং এর পিছন দিকে যায়। সে ছাদের উপরে থাকা স্নাইপার বিলকে বলে, সাদা স্যুট পরা লোকটি আমাদের জন্য একটি জ্যাকপট, একে মেরে ফেললে সবাই একদম ভরকে যাবে, তাই তুমি এর হার্ট টার্গেট করে একটি ফায়ার করো। স্নাইপার বিল তখন তার হাতে থাকা রাইফেল ফেলে দিয়ে হাতে তুলে নেয় লেটেস্ট সিজে ব্রেন 2 রাইফেল। এরপর নিখুঁত এক শট নিয়ে বিল সেই লোকটিকে পরপরে পাঠিয়ে দিতে সক্ষম হয়। এদিকে রিন সেখানে একটি মেশিন গান নিয়ে কম্পাউন্ডের দিকে গুলি চালাচ্ছিল। সাদা স্যুট পরা লোকটিকে গুলি খেতে দেখেই সে পুরোই ভরকে যায় আর দ্রুত তার সৈন্যদেরকে সে পালাতে বলে, কারণ সেই লোকটি ছিল মাইনিং কর্পোরেশনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। তার আদেশ মতো সৈন্যরা পালাতে শুরু করে আর শেষে সবাই দ্রুত পালিয়ে গেলে আইরিশরা তাদের ফায়ারিং স্টপ করে দেয়। এর কিছুক্ষণের মধ্যে কুইনল্যান্ড দেখতে পায় রিন সাদা পতাকা উড়িয়ে পিস সাইন দেখাচ্ছে কথা বলার জন্য। এটা দেখে কুইনল্যান্ডও সাথে সাথে নিজের অস্ত্র ফেলে রেখে সাদা পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। রিন তখন তাকে বলে, আমাদের সৈন্য তোমাদের চাইতে অনেক বেশি, এভাবে চলতে থাকলে তোমরা সবাই মারা পড়বে, তাই ভালো হবে তোমরা আমাদের কাছে স্যারেন্ডার করো। কুইনল্যান্ড তখন তাকে বলে, এখানে যত ডেড বডি পড়ে আছে কোনোটাই আমার দলের না, তাই ভালো হবে তোমরা আমাদের কাছে স্যারেন্ডার করে দাও। রিন তখন বলে, যাই হোক, মৃত আর আহত মানুষদের সরাতে আমাদের একটু সময় দাও, তোমার সোলজারদেরকে কিছুক্ষণের জন্য ফায়ার সিজ করতে বলো। কুইনল্যান্ড তার কথায় রাজি হয় এবং আবারও নিজের পজিশনে ফিরে আসে। গুলি থামানোর কারণে পিসকিপাররা অনেকেই বাংকার ছেড়ে উপরে উঠে এসেছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করতে যাচ্ছে। রিন অ্যাম্বুলেন্সে বডি নিয়ে যাওয়ার ভান করে সেখানে কিছু প্যারা কমান্ডারদেরকে রেখে যায়। বিপরীত দিক থেকে তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে থাকে। মূলত এটা ছিল একটি ট্র্যাপ, যেখানে রিন একটু সময় চেয়েছে তাদের ফ্রন্ট লাইন সেট আপ করার জন্য। ঠিক যেমন ফ্রি ফায়ারে টিম আপ করার পর কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে মেরে দেয়। যাই হোক, এই দৃশ্য কম্পাউন্ড থেকে একজন আইরিশম্যান বাইনোকুলার দেখে ফেললে সে চিৎকার করে সবাইকে সরে যেতে বলে। ততক্ষণে তাদের উপরে শুরু হয়ে যায় এক ভয়ানক মর্টার শেল অ্যাটাক। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে চারদিকে ধোঁয়া আর বালি উঠতে থাকে। সৈন্যরা এই পরিস্থিতিতে বিশৃঙ্খল হয়ে দৌড়াতে থাকে। বাংকারে থাকা কিছু সৈন্য তখনও নিজেদের পজিশন হোল্ড করে গুলি চালাতে থাকলে বাকি সবাই দ্রুত বাংকারের দিকে দৌড়ে চলে আসে। সব সৈন্যের এই ছত্রভঙ্গ অবস্থা দেখে হামলাকারীরা আরো সামনের দিকে এসে ফায়ারিং করা শুরু করে। এছাড়াও পিস কিপারদের উপরে একের পর এক মর্টার শেলের বৃষ্টি হওয়া শুরু হয়। কুইনল্যান্ড তার সৈন্যদেরকে দ্রুত বিল্ডিং এর ভিতরে নিয়ে যায়, কিন্তু সেই বিল্ডিংটাও মর্টার শেল দিয়ে হামলাকারীরা উড়িয়ে দেয়। তবে বিল্ডিং ভাঙার আগেই পিসকিপাররা দ্রুত সেখান থেকে নিজেদের মর্টার নিয়ে আসতে সক্ষম হয়। ইতিমধ্যে এই সোলজারের চোখে আঘাত লাগলে সে অন্ধ হয়ে যায় আর জ্যাক তাকে দ্রুত সরিয়ে নেওয়া শুরু করে। এবার জ্যাক তাদের কাছে থাকা মর্টার বের করে শুরু করে দেয় মর্টার অ্যাটাক। তবে এখানে তাদের কাছে ছিল একদম বাচ্চাদের খেলনা সাইজের মর্টার শেল, আর অন্যদিকে শত্রুপক্ষের কাছে আছে ভারী মর্টার। তারপরেও তাদের সেই ছোট্ট মর্টারগুলো যখন শত্রুপক্ষের আর্মার ভ্যান উড়িয়ে দেওয়া শুরু করে, তখনই মুহূর্তেই যুদ্ধের মোড় একদম পাল্টে যায়। ভারী অস্ত্রগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে মাইনিং ফোর্সের সৈন্যরা শুধু গুলি দিয়ে ফাইট করতে থাকে, কিন্তু কুইনল্যান্ডের দক্ষ সৈন্য আর স্নাইপারের হাতে তাদের একের পর এক সৈন্য গুলি খেয়ে মরতে থাকে। বাধ্য হয়ে রিন আবারও নিজের ফোর্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভয়ানক এই যুদ্ধ শেষে কুইনল্যান্ড স্নাইপার বিলকে তার কিলিং করার জন্য বাহবা দেয়। এদিকে কনর জেনারেল জম্বের সাথে দেখা করতে যায়। কনর জম্বেকে জানায় জাতিসংঘ কাটাঙ্কার এই হাঙ্গামার অবসান ঘটাতে চায়, কিন্তু জম্বে বলে এই রাজ্য এখন আর কঙ্গের অধীনে নেই এবং জাতিসংঘ যদি তার সরকারকে স্বীকার করে নেয় তাহলেই এই যুদ্ধ তারা থামিয়ে দেবে। কিন্তু কনর তাকে জানায় এটা কোনোভাবেই সম্ভব নয়। জম্বে তখন রেগে যায় আর বলে জাতিসংঘের পিসকিপাররা রেডি স্টেশনে যে গণহত্যা চালিয়েছে সেটার প্রতিশোধ তারা নিয়েই ছাড়বে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুইনল্যান্ড তার কম্পাউন্ড থেকে রিইনফোর্সমেন্ট
রিইনফোর্সমেন্টের জন্য আবারও জেনারেল ম্যাকেন্টিকে ফোন করে। ম্যাকেন্টি জানায় কিছু সময়ের মধ্যে তাদের কাছে রিইনফোর্সমেন্ট পৌঁছে যাবে। কুইনল্যান তখন তাকে আবারও হুইস্কি পাঠানোর কথা বলে। তাদের কথা শেষ হতে না হতেই হঠাৎই তীব্র বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে চারিদিকে। একের পর এক গোলাবর্ষণে তাদের সেফ হাউসটিও ধ্বংস হয়ে যাওয়া শুরু করে। সৈন্যরা যখন বুঝতে পারে শত্রুরা তাদের গুলির ভান্ডারের উপরে গোলাবর্ষণ করছে, তখন তারা দ্রুত সেখান থেকে গুলির বাক্সগুলো বের করে নিয়ে আসে। একদম শেষ সৈন্যটি বের হওয়ার সাথে সাথেই যে ঘরে ম্যাগাজিন রাখা ছিল তার উপর একটি গোলা আঘাত করে পুরো ঘরটাকে ধ্বংস করে দেয়। মুহূর্তে তাদের সব এমো ও রাইফেলের ভান্ডার তছনছ হয়ে তারা একদম নিঃস্ব হয়ে পড়ে। কিন্তু যা তাদের সাথে আছে এখন তাই নিয়ে তাদের যুদ্ধ করতে হবে। পিসকিপাররা যখন এই ভয়ানক সময় পার করছিল, জাতিসংঘের কর্মকর্তারা তখন মিটিং এ ব্যস্ত। মিটিং এ আমেরিকার প্রতিনিধি জানায় প্রেসিডেন্ট কেনেডিও এখন এই যুদ্ধে হস্তক্ষেপ করতে চান, কারণ পিসকিপিং মিশন ফেল করে গেছে। কিন্তু জাতিসংঘের সেক্রেটারি সেই দাবি নাকচ করে দিয়ে মিটিং শেষ করেন। মিটিং থেকে বের হয়ে তিনি তার প্রতিনিধিকে বলেন জেনারেল জম্বেকে ফোন করে জানাতে তিনি কঙ্গো যাচ্ছেন। সেখানে তিনি সরাসরি জম্বের সাথে কথা বলবেন। এদিকে পরের দিন সকালে পিসকিপাররা উঠে দেখে মাইনিং ফোর্সের হামলায় তাদের খাবার পানিগুলো নষ্ট হয়ে গেছে। একদিকে তাদের খাবার সাপ্লাই ফুরিয়ে আসছে, আর অন্যদিকে তাদের হাতে পর্যাপ্ত কোনো অ্যামিনিশনও নেই। তখনই কুইনল্যান দেখে দূরে একটি গাড়িবহর আসতে। কুইনল্যান জেনারেল ম্যাকেন্টিকে ফোন করে জিজ্ঞেস করে তাদের কাছে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে কিনা। ম্যাকেন্টি তাকে জানায় শুধুমাত্র 30 জনের একটি দল পাঠানো হয়েছিল, কিন্তু তারাও কম্পাউন্ডের কাছের একটি ব্রিজে মাইনিং ফোর্সের অ্যাটাকে পড়েছে, তাই তারা হয়তো কম্পাউন্ড পর্যন্ত পৌঁছাতেই পারবে না। এই সব কথা শুনে কুইনল্যান রাগে দুঃখে তার ফোন রেখে দেয়। অন্যদিকে দেখা যায় ব্রিজের কাছে সেই রিইনফোর্সমেন্ট টিম তুমুল অ্যাটাকের মুখে পড়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। জেনারেল ম্যাকেন্টি এবার কুইনল্যানকে জানায় তাদের কাছে রিইনফোর্সমেন্ট টিম এখন আর পৌঁছাতে পারবে না। কুইনল্যান তখন প্রচন্ড হতাশা আর রাগের সাথে জিজ্ঞেস করে তাহলে এখন তারা কি ছিড়বে। জেনারেল তার এই প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য চুপ করে থাকেন, কারণ তিনি নিজেও বুঝতে পারছেন আইরিশ এই দলটা কতটা অসহায় হয়ে পড়েছে। তবুও তিনি কুইনল্যান্ডসকে জোডভেল ডিফেন্ড করার জন্য আদেশ দেয়। সাথে সাথে দেখা যায় মাইনিং ফোর্সের সৈন্যরা আবারও তাদের উপরে অ্যাটাক করা শুরু করেছে। এবার কিন্তু পিসকিপারদের কাছে আর বেশি এমন নেই, তাই তাদের খুব হিসাব করে গুলি চালাতে হচ্ছে, কেননা একটি গুলি মিস হয়ে যাওয়া মানে তাদের বিশাল পরিমাণ লস। গুলি করতে করতে সবাই বন্দুকের ম্যাগাজিন খালি করে ফেলে। তখন সার্জেন্ট জ্যাক তার প্রাণের ঝুঁকি নিয়ে গিয়ে গোলাগুলির মধ্যেই সে ভাঙা বিল্ডিং এ আরো এমো আছে কিনা তা দেখতে যায়। হঠাৎ তারা দেখতে পায় মাইনিং ফোর্সের লোকরা আবারও পালিয়ে যাচ্ছে। আরে কাহিনীটা কি? এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এনিমিদের পালানোর মতন অতটা ড্যামেজও দেয়নি। সবাই পালিয়ে গেলে ঠিক একটু পরেই তাদের মাথার উপরে একটি প্লেন উঠতে থাকে আর ব্যাপক বোম্বিং করা শুরু করে দেয়। বিস্ফোরণে চারিদিক ধুলোয় ভরে যায় আর তাদের মধ্যে একজন সৈনিক জীবন্ত মাটির নিচে চাপা পড়ে। তবে সময় মতো মাটি সরিয়ে বের করার কারণে সে সেই যাত্রায় বেঁচে যায়। কুইনল্যান তার সব সহযোদ্ধাদের নিয়ে সেই সেফ হাউসে যে রুমটি ধ্বংস হয়নি সেখানে অবস্থান নেয়। সৈনিকদের মধ্যে তীব্র উৎকণ্ঠা আর আতঙ্ক বিরাজ করছে, কারণ তাদের সব সাপ্লাই এমনকি পানিও ফুরিয়ে এসেছে। তবে আসার কথা হচ্ছে এত অ্যাটাকের পরেও তাদের মধ্যে কেউ মারা যায়নি। কুইনল্যান সৈন্যদের কথা শোনা শেষে বিল্ডিং থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ঠিক তখনই ঘাসের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ানক স্নাইপার তার বুক বরাবর নিশানা করে গুলি চালায়। এটা দেখে দ্রুত কিছু সৈন্য এসে তাকে বিল্ডিং এর ভিতরে নিয়ে যায়। সেখানে তার বুক থেকে গুলিটি বের করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হার্টের একটু উপরে লাগায় সে যাত্রায় কুইনল্যান বেঁচে ফেরে। অন্যদিকে জাতিসংঘের সেক্রেটারি প্লেনে থাকা অবস্থায় কনরকে ফোন করেন। তিনি তাকে বলেন পিস কিপিং মিশন ফেল করেছে আর এখন তিনি জেনারেল জম্বের সাথে কথা বলে নিজেই সবকিছু ফিক্স করবেন। তিনি কনরকে পিস কিপারদের এই ব্যর্থতার জন্য বকাবকি করতে থাকে এবং কনরকেও বলে দেয় সে তার পদ থেকে রিজাইন করে নেবে। ঠিক তখনই সেক্রেটারিকে বহন করা বিমানটির পাশে একটি যুদ্ধ বিমান দেখা যায় আর ফোনে কথা বলাও বন্ধ হয়ে যায়। তার মানে বুঝতেই পারছো, এই জাতিসংঘের সেক্রেটারিকেও এবার তারা পরপারে পাঠিয়ে দিয়েছে। ওদিকে কম্পাউন্ডে সেই পিসকিপাররা এখনো বসে বসে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তারা দেখতে পায় তাদের উদ্ধারের জন্য জাতিসংঘের একটি হেলিকপ্টার উড়ে আসছে। তখন একটি বিমানও সেখানে হাজির হয়, কিন্তু সেটা শত্রুপক্ষের বিমান। সেই বিমান থেকে তাদের উপর অনাবরত গুলির বৃষ্টি ঝরতে থাকে।
কুইনল্যান্ড ও তার অন্যান্য সৈনিকরা তাদের মেশিন গান নিয়ে সেই বিমানটিকে গুলি করতে থাকে, কিন্তু তাদের সেই ছোট্ট ছোট্ট গুলি এই বিমানের কিছুই করতে পারে না। অন্যদিকে কনর সিদ্ধান্ত নেয় তারা এই আইরিশ পিসকিপারদের জন্য আর কোনো সাহায্য পাঠাবে না, তাদেরকে সেখানে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু জেনারেল ম্যাকান্টি এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন। তখন সেখানে কনরের সহকারী এসে জানায় জাতিসংঘের সেক্রেটারির বিমান কঙ্গোতে যাওয়ার পথে ক্র্যাশ হয়েছে, আর সেই বিমানে কোনো যাত্রী বেঁচে নেই। কুইনল্যান্ড আবারও তার রেডিও অপারেটরকে নিয়ে জেনারেল ম্যাকান্টির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এবার সে কোনোই রেসপন্স পায় না। অন্যদিকে তাদের শত্রুরা ফাইনাল আর ভয়াবহ অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে। যে হেলিকপ্টারটা তাদেরকে উদ্ধার করতে এসেছিল সেটা মাটিতে ল্যান্ড করার পর তাদের কয়েকজনকে সেই হেলিকপ্টারে উঠিয়ে নেয়, কিন্তু পরক্ষণেই শত্রু দলের এক সৈন্য রকেট লঞ্চার দিয়ে হেলিকপ্টারটিকে টার্গেট করে বসে। গোলার আঘাতে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। সৈন্যরা তখন বাধ্য হয়ে উড়ন্ত অবস্থায় সেটা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। সেই হেলিকপ্টারটা যখন তাদের উপরে আছড়ে পড়তে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে সার্জেন্ট আর কুইনল্যান্ড সহ আরো কিছু সৈন্য গিয়ে তাদেরকে সরিয়ে আনে। সৈন্যরা দেখতে পায় মাইনিং ফোর্স এবার পুরো শক্তির সাথে বিশাল বাহিনী নিয়ে তাদের অ্যাটাক করতে আসছে। কুইনল্যান্ড তখন সৈন্যদের আদেশ দেয় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা শেলগুলো তুলে নিয়ে সেগুলো দিয়ে একটি বোম বানাতে। সে সৈন্যদের আদেশ দেয় উত্তর দিকে দেওয়ালের কাছে একটি এক্সপ্লোসিভ সেট করে রাখতে। যখন এনিমি তাদের কাছে এসে পড়বে তারা দক্ষিণ দিকে পালানোর ভান করে সেদিক দিয়ে বাংকারে ঢুকে পড়বে, আর এনিমিরাও তাদের পিছু নিয়ে সেখানে আসা মাত্রই তারা বিস্ফোরণ ঘটিয়ে দেবে। প্ল্যান মোতাবেক শত্রুপক্ষ গুলি চালাতে চালাতে তাদের দিকে আসতে থাকে, আর তারা পালানোর ভান করে দক্ষিণ দিকের বাংকারে আশ্রয় নেয়। শত্রুপক্ষের সেনারা সেখানে আসা মাত্রই ট্রিগার টেনে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে থাকা শত্রুদের সবাই শেষ করে দিতে সক্ষম হয়, কিন্তু এখনো বিপক্ষ দলের বিশাল সংখ্যক সেনা বাকি। এদিকে আইরিশ সেনাদের কাছে আর কোনো এমন নেই। বিনা অস্ত্রে তাদের মৃত্যু যখন একদম নিশ্চিত, তখনই বিপক্ষ দলের গোলাগুলিও বন্ধ হয়ে যায়। মাইনিং ফোর্সের কমান্ডার রিন ফলকাস তখন কুইনল্যান্ডের নাম ধরে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে আসে। তার হাতে রয়েছে একটি বড় পিস্তল। কুইনল্যান্ডের হাতে কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও সে নির্ভয়ে রিনের দিকে এগিয়ে যায়। রিন তার দিকে পিস্তল তাক করে বলে তাদের যুদ্ধ শেষ কিনা, কারণ সে বুঝতে পেরেছে পিসকিপারদের হাতে এখন লড়াই করার মতোই কিছুই নেই। কুইনল্যান্ড রিনের কথায় জবাব না দিয়ে তার দিকে এগিয়ে যায়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে কুইনল্যান্ডের এই সাহস দেখে রিন অনেক অবাক হয়ে যায়। সে তার পিস্তল দিয়ে উপরের দিকে একটি ওপেন ফায়ার করে আর কুইনল্যান্ডের সাথে হ্যান্ডশেক করে। রিন চলে যাওয়ার পর কুইনল্যান্ড সবাইকে জিজ্ঞেস করে তাদের এখন সারেন্ডার করা উচিত কিনা। কেউই সারেন্ডার করতে চায় না, কিন্তু কুইনল্যান্ড সবার ভালোর কথা ভেবে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। সারেন্ডার করার পর তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে জম্বের লোকরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে ফেলে। ফলাফল 1 মাস পর্যন্ত তাদের সেই জেলের মধ্যে থাকতে হয়েছিল, কিন্তু 1 মাস পরে তাদের সবাইকেই জীবিত মুক্ত করে দেওয়া হয়। পুরো দলটি আবারও নিজের দেশে ফিরে আসে। জেনারেল ম্যাকেন্টি আর কনর তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করে। কুইনল্যান্ড তাকে বলে সে দলের প্রত্যেকের জন্য সরকারের কাছ থেকে সম্মাননা চায়, কারণ কোনো যুদ্ধের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা যেভাবে যুদ্ধ করেছে সেটা সত্যি রূপকথাকেও হার মানায়। কিন্তু জেনারেল তাদেরকে মেডেল দেওয়ার বদলে কাপুরুষ বলে আখ্যায়িত করে, কারণ তারা যুদ্ধক্ষেত্রে সারেন্ডার করে এসেছে। কুইনল্যান্ড এই সব কথা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ তাদেরকে যেভাবে সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল তাতে যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। তাই সে রাগ করে প্রচন্ড জোরে ম্যাকেন্টির মুখে একটি ঘুষি মারে আর সেখান থেকে চলে যায় সৈন্যদের কাছে। সৈন্যদের সে স্যালুট দেয় আর সৈন্যরাও তাকে স্যালুট ব্যাক করে। কুইনল্যান্ডের স্যালুট দেওয়া শেষ হলেও সৈন্যরা তাদের কপাল থেকে হাত নামায় না, কারণ কুইনল্যান্ড যেভাবে সামনে থেকে তাদের নেতৃত্ব দিয়েছে তাতে সবাই তার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানে নত হতে বাধ্য হয়েছে। এই মুভিটা জাডভিলে আইরিশ পিসকিপারদের সত্যিকার লড়াইয়ের উপরে ভিত্তি করে বানানো হয়েছিল। যদিও সারেন্ডার করে ফিরে আসার পর তাদের কাপুরুষ হিসেবে দেখা হচ্ছিল, তবে কিছু বছর পর সব সন্দেহ দূর হয়ে গেলে সরকার পক্ষ থেকে তাদের ন্যাশনাল হিরো হিসেবে ঘোষণা করা হয়। আজকের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না, আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।